নমস্কার, আমি আর্কো। আর আমার এই বিশেষ ইনভেস্টিগেটিভ বা স্যাটাইরিক্যাল যাই বলুন না কেন এই রোলার কোস্টার রাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কোন মৌচাকে ঢিল মারতে চলেছি বা কোন ফাটকাটা ফাটাতে চলেছি। সচরাচর যখনই এই বিষয় নিয়ে কথা ওঠে তখন চারপাশে একটা ফিসফাস শুরু হয়ে যায় যে ভাই কেন খুঁচিয়ে ঘা করছো, সব তো ঠিকই আছে, চলতে দাও না। কিন্তু ওই যে একটা প্রশ্ন যেটা কেউ সাহস করে না, সেটাই আমি আজ করার দুঃসাহস দেখাচ্ছি। আর প্রশ্নটা খুব সাধারণ। ভারতের সবথেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন, যার ২৫ লাখ মেম্বার আছে, ৬০,০০০ শাখা আছে, যারা আপনার পাড়ার মোড় থেকে শুরু করে পার্লামেন্টের করিডোর পর্যন্ত সব জায়গাতে বিরাজমান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল সংগঠনটি রেজিস্টার্ডই নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সংগঠন না ট্যাক্স দেয়, না এদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, না এরা কোনো ব্যালেন্স শিট মেনটেন করে। প্রশ্নটা একদম সোজাসাপটা, এত কিছু না থাকার পরেও এই বিশাল তন্ত্রমন্ত্র বা সিস্টেমটা চলে কি করে? আজ আমরা কোনো চায়ের দোকানের গসিপ বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান ঝাড়ব না। আজ কথা হবে শুধুই ফ্যাক্ট নিয়ে। বোঝার চেষ্টা করব আরএসএসের ফিনান্সিয়াল স্ট্রাকচার আসলে কি, এর মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র বা কনস্পিরেসি থিওরি আছে নাকি সবটাই চোখের সামনে থাকা ডকুমেন্টেড এভিডেন্স। এই রিপোর্টে আপনারা জানবেন আরএসএসের লিগ্যাল স্ট্রাকচার কি, এদের অ্যাফিলিয়েটেড এনজিওগুলো বা ছায়া সংগঠনগুলো কিভাবে কাজ করে, ৭ সমুদ্র পার করে ফরেন ফান্ডিং বা ডলার কিভাবে দেশে ঢোকে, রুলস বা নিয়মগুলো আসলে কি, আর বড় বড় সংগঠনের জন্য স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির মাপকাঠি ঠিক কি হওয়া উচিত। ১৯২৫ সাল থেকে আজকের ২০২৬ সাল পর্যন্ত এক অদ্ভুত ইউনিক স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে। ১৯২৫ সালে ব্রিটিশ ইন্ডিয়ার সময় ডাক্তার KB হেডগেবার যখন আরএসএস তৈরি করলেন, তখন একটা ন্যাচারাল প্রশ্ন আসতেই পারে যে কেন এটাকে রেজিস্টার করা হলো না। ২০২৫ সালে বেঙ্গালুরুতে আরএসএস চিফ মোহন ভাগবতের একটা জবাব দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন যে সংঘ ১৯২৫-এ শুরু হয়েছিল, তখন কি আমরা ব্রিটিশ সরকারের কাছে রেজিস্টার করতাম? আর স্বাধীনতার পরেও রেজিস্ট্রেশন কম্পালসারি বা বাধ্যতামূলক করা হয়নি। স্টেটসম্যান নভেম্বরে এই রিপোর্ট পাবলিশ করেছিল। আরএসএসের মডেলটা কিন্তু সত্যি খুব ইউনিক। এরা কাজ করে বডি অফ ইন্ডিভিজুয়ালস হিসেবে, অর্থাৎ না কোনো সেন্ট্রাল রেজিস্ট্রেশন, না কোনো সিঙ্গেল লিগ্যাল এন্টিটি। প্রত্যেকটা লোকাল ইউনিট স্বাধীনভাবে কাজ করে। ইনকাম ট্যাক্স নিয়ে এদের সাথে ঝামেলাও হয়েছে, কিন্তু কোর্ট আরএসএসকে বডি অফ ইন্ডিভিজুয়ালস মেনে নিয়ে গুরুদক্ষিণা, যাকে আমরা হিন্দিতে বা বাংলায় শৈচ্ছিক দান বলতে পারি, সেটাকে ট্যাক্সের আওতার বাইরে রেখে দিয়েছে। ট্রিবিউন ২০২৫-এ এই নিয়ে রিপোর্টও করেছিল। আর এই সংগঠনকে ইতিহাসে ৩বার ব্যান করা হয়েছে, ১৯৪৮, ১৯৭৫ আর ১৯৯২ সালে। প্রতিবারই কোর্ট ব্যান তুলে নিয়েছে। ভাগবতের যুক্তি হলো, আমরা যদি নাই থাকতাম তাহলে কাকে ব্যান করতে। যুক্তিটা বেশ সলিড হলেও স্ট্রাকচারটা সত্যি অদ্ভুত। তবে একে পুরোপুরি অস্বাভাবিক বলা যাবে না, কারণ সংযুক্ত কিষাণ মোর্চা বা ইন্ডিয়া এগেনস্ট করাপশনও ডিসেন্ট্রালাইজড ছিল। এদেরও কোনো সেন্ট্রাল অ্যাকাউন্ট বা ফর্মাল রেজিস্ট্রেশন ছিল না। এর সুবিধে হলো কুইক মোবিলাইজেশন, গ্রাসরুট বা তৃণমূল স্তরে শক্তি, আর আমলাতান্ত্রিক বা ব্যুরোক্রেটিক নজরদারি থেকে বেঁচে থাকা। কিন্তু অসুবিধেও আছে, আর সেটা হলো ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি বা আর্থিক স্বচ্ছতা থাকে না, জবাবদিহিতার প্রশ্ন ওঠে। এবার যদি আপনি আরএসএসের রিয়েল নেটওয়ার্ক বা আসল জালটার দিকে তাকান, তাহলে দেখবেন সেবা ভারতী আর তার আশেপাশে প্রায় ৫৭,০০০ প্রজেক্ট কাজ করছে। এটাই হলো আসল ছবি। আরএসএস নিজে সরাসরি বা ডিরেক্টলি কিছুই চালায় না, কিন্তু এদের অ্যাফিলিয়েটেড নেটওয়ার্কটা বিশাল। সবথেকে বড় নাম হলো রাষ্ট্রীয় সেবা ভারতী। ২০০৩ সালে রেজিস্টার্ড এই পাবলিক ট্রাস্ট ৪৫টা রিজিনাল ইউনিট আর ১২০০-র বেশি অ্যাফিলিয়েটেড এনজিওর সাথে কাজ করে। ২০১৪ পর্যন্ত এদের ৫৭,০০০ সোশ্যাল প্রজেক্ট ছিল। শিক্ষা, স্বাস্থ্য, ডিজাস্টার রিলিফ, কোথায় নেই এরা? ৫,০০০ হেলথ কেয়ার সেন্টার, ৪,২০০ গ্রামীণ ক্লিনিক, ৬,৫০০ অ্যাম্বুলেন্স। ২০১৩-র উত্তরাখণ্ড ফ্লড বা বন্যায় ৫,০০০ ভলেন্টিয়ার কাজ করেছে। ২০১৫-র চেন্নাই ফ্লাডে ৫,৯০০ ভলেন্টিয়ার কাজ করেছে। এগুলো সব সেবা ভারতীর দেওয়া তথ্য। কিন্তু এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো এই এনজিওগুলো কিন্তু রেজিস্টার্ড। সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট বা কোম্পানিজ অ্যাক্টের আওতায় এদের লিগ্যাল স্ট্যাটাস আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অডিটেড স্টেটমেন্ট আছে, সব আছে। কোভিড-১৯-এর সময় একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছিল। ৭৩৬টা সংঘ পরিবার এনজিওকে নীতি আয়োগের কোভিড ওয়ারিয়ার্স লিস্টে ঢোকানো হয়েছিল। এরা স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডের অ্যাক্সেস পেয়েছিল, সাবসিডিযুক্ত খাবার পেয়েছিল, সরকারি স্বীকৃতি পেয়েছিল, ফান্ডিংও ছিল। কিন্তু আরএসএস অফিসিয়ালি বলে যে আমরা সেলফ রিলায়েন্ট বা আত্মনির্ভর, আমরা শুধু স্বয়ংসেবকদের ডোনেশনে চলি। এখানেই ফ্যাক্ট আর ন্যারেটিভের মধ্যে একটা বড় গ্যাপ বা ফাঁক আছে। আর এই গ্যাপটা আপনি তখনই বুঝবেন যখন আপনি ফান্ডের ফরেন কানেকশন বা ডলারের গল্পটা বুঝবেন। তাহলে আসুন আপনাকে ডলারের গল্পটা শোনাই। ফরেন ফান্ডিংয়ের কথা বললে পিকচারটা বেশ ইন্টারেস্টিং। আমেরিকাতে হিন্দু স্বয়ংসেবক সংঘ বা HSS, বিশ্ব হিন্দু পরিষদ অফ আমেরিকা বা VHVPA এবং সেবা ইন্টারন্যাশনাল, এরা সব আরএসএস ইন্সপায়ার্ড অর্গানাইজেশন। আমি এই নিয়ে আগেও রিপোর্ট করেছি। ২০০১ থেকে
থেকে 2012 মধ্যে একলা বিদ্যালয় ফাউন্ডেশন $27 মিলিয়ন পাঠিয়েছিল আরএসএস প্রজেক্টগুলোতে, VHVPA $3.9 মিলিয়ন আর সেবা ইন্টারন্যাশনাল $3.3 মিলিয়ন পাঠিয়েছিল। কোভিড-19 রিলিফের সময় এরা ইউএস ফেডারেল ফান্ড থেকেও $8,33,000 পেয়েছিল, যার মধ্যে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন একাই পেয়েছিল $3,78,864। এবার আইরানি ও বিড়ম্বনাটা দেখুন, মোদী সরকার 2014 পরে 20,000-এরও বেশি এনজিওর FCRA লাইসেন্স বাতিল করে দিয়েছে, যার মধ্যে গ্রিন পিস ইন্ডিয়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বড় নাম ছিল। কারণ হিসেবে বলা হয়েছিল ফরেন ফান্ডিং নাকি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি বা দেশবিরোধী কাজকর্মে ব্যবহার হচ্ছে। খুব ভালো কথা, কিন্তু আরএসএস এফিলিয়েটেড গ্রুপগুলো দিব্যি চলছে কেন? কারণ এটা লিগ্যাল। আমেরিকান অর্গানাইজেশনগুলো ইন্ডিয়ান আইনের আওতায় আসে না, তারা ইউএস আইন ফলো করে আর ইন্ডিয়াতে রেজিস্টার্ড এনজিওগুলোকে ডোনেশন দেয়। Scroll.in 2019-এর জানুয়ারিতে ইনি একটা খুব ইন্টারেস্টিং স্টোরি করেছিল। হিপোক্রিসি বা ভণ্ডামির অভিযোগ উঠতেই থাকে। মোদিজি নিজে 1971 থেকে আরএসএস মেম্বার। 2006 সালে তিনি একটা বই লঞ্চ করেছিলেন, এনজিওস, অ্যাক্টিভিস্ট অ্যান্ড ফরেন ফান্ডস, অ্যান্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রি। ইন্টেলিজেন্স ব্যুরোর 2014 রিপোর্টেও ফরেন ফান্ডেড এনজিওগুলোকে টার্গেট করা হয়েছিল। Scroll.in এটারও উল্লেখ করেছে, কিন্তু আরএসএস নেটওয়ার্ক ওটা একদম আনকাস্ট বা অস্পৃশ্য রয়ে গেল, কেউ ছুল না। এবার এখানে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার প্রশ্নটা উঠছে। আসল প্রশ্নটা কি? আরএসএস ইল্লিগাল বা অবৈধ নয়, ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার খারাপ কিছু নয়, এফিলিয়েটেড এনজিওগুলো স্কুলে, ক্লিনিকে বা বন্যায় ভালো কাজই করে, কিন্তু সমস্যাটা হলো স্বচ্ছতার অভাব আর ডাবল স্ট্যান্ডার্ড বা দুমুখ নীতি। FCRA আইন বাকি এনজিওগুলোর জন্য খুব কড়া, অ্যানুয়াল রিটার্ন দাও, অডিটেড স্টেটমেন্ট দাও, 80% ইউটিলাইজেশন দেখাও, SBI দিল্লির অ্যাকাউন্ট কম্পালসারি, রিয়েল টাইম ডিসক্লোজার, সব চাই। কিন্তু আরএসএস নেটওয়ার্ক অফিসিয়ালি ডোমেস্টিক ফান্ডিং অপারেট করে, কোনো সেন্ট্রাল অডিট নেই, কোনো পাবলিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম নেই। কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে 2025-এর নভেম্বরে একটা মুখ্যম প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, যদি আরএসএস এতই নিঃস্বার্থভাবে সেবা করে, তাহলে লক্ষ লক্ষ এনজিওর মতো এরা রেজিস্টার্ড নয় কেন? নিউজ মিরর এই রিপোর্ট ছেপেছিল। এর জবাবে ভাগবতজি বলেছিলেন, হিন্দু ধর্ম তো রেজিস্টার্ড নয়, তো আপনারা সেটা নিয়ে কি করবেন? উত্তরটা ফিলোসফিক্যালি বা দার্শনিক দিক থেকে ইন্টারেস্টিং হতে পারে, কিন্তু লিগালি বা আইনত এটা মোটেও কনভিন্সিং নয়। এবার আরও একটা প্রশ্ন, যদি সিকিউরিটির নামে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিদেশি ফান্ডিংয়ের পয়সার হিসেব ট্র্যাক করা যায়, তাহলে সেই একই সিকিউরিটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ডে দেশের সবথেকে প্রভাবশালী সংগঠনের ডোমেস্টিক ফান্ডিংয়ের ট্র্যাক রাখা কি জরুরি নয়? এই প্রশ্নটা কোনো আইডিওলজির বিরুদ্ধে নয়, এটা প্রসেসের ইকুয়ালিটি বা সাম্যের পক্ষে। এবার পুরো বিষয়টা 3 লেয়ারে বুঝুন। প্রথম লেয়ার হলো হাব, মানে আরএসএস, যেটা আনরেজিস্টার্ড, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, শুধু গুরুদক্ষিণা আর আইডিওলজির ফ্লো চলে এখানে। দ্বিতীয় লেয়ার হলো এক্সিকিউশনার্স, যেমন সেবা ভারতী, একলা বিদ্যারায়, বিদ্যা ভারতী, এরা রেজিস্টার্ড, অডিটেড, এখান থেকেই গ্রাউন্ড ওয়ার্ক হয় আর সরকারি বা বিদেশি অনুদান আসে। আর তৃতীয় লেয়ার হলো গ্লোবাল ব্রিজ, সেবা ইন্টারন্যাশনাল, ইউএস, VHVPA, এরা লিগালি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, কিন্তু আইডিওলজিক্যালি আরএসএসের সাথে কানেক্টেড। এই স্ট্রাকচারটা লিগাল, কিন্তু ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ নয়। তাহলে এরপর কি? যদি বটম লাইন বা সারমর্ম দেখেন, তাহলে আরএসএসের ফিনান্সিয়াল স্ট্রাকচার সত্যি ইউনিক, টেকনিক্যালি লিগ্যাল, কিন্তু মডার্ন ডেমোক্রেসিতে এটা পর্যাপ্ত নয়। যখন কোনো সংগঠন এত বড় হয়, এত প্রভাবশালী হয়, তখন ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাটা একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি বা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়, শুধু আইনি প্রয়োজন নয়। আদর্শ ডেমোক্রেসির জন্য স্বচ্ছতার কিছু চেকলিস্ট আছে। প্রথমত ভলেন্টারি ডিসক্লোজার, সে বডি অফ ইন্ডিভিজুয়ালস হোক বা যাই হোক। গুরুদক্ষিণার টোটাল অ্যামাউন্টের অ্যানুয়াল রিপোর্ট কি পাবলিক করা যায় না? অবশ্যই উচিত। দ্বিতীয়ত ডোনার ট্রান্সপারেন্সি, রাজনৈতিক দলগুলোর মতো 20,000-এর বেশি ডোনারদের লিস্ট পাবলিক করা হোক, এতে ডার্ক মানি বা কালো টাকার সন্দেহ দূর হবে। তৃতীয়ত অ্যাফিলিয়েটেড ম্যাপিং, আরএসএস আর এর অ্যাফিলিয়েটেড এনজিওগুলো যেমন সেবা ভারতী বা বিদ্যা ভারতীর মধ্যে ফিনান্সিয়াল লিঙ্কের একটা ক্লিয়ার পাবলিক চার্ট থাকা উচিত। চতুর্থত ইউনিফর্ম স্ট্যান্ডার্ড, ডোমেস্টিক ফান্ডিং পাওয়া বড় সংগঠনগুলোর ওপরও ঠিক সেই একই স্ক্রুটিনি বা নজরদারি হওয়া উচিত যা FCR-এর অধীনে ফরেন ফান্ডেড এনজিওগুলোর ওপর হয়। এই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড শুধু আরএসএসের জন্য নয়, সব প্রভাবশালী সংগঠনের জন্য জরুরি। সেটা ওয়াকফ বোর্ড হোক, চার্চ ফান্ডিং হোক বা পলিটিক্যাল পার্টি, সবার জন্য নিয়ম এক হওয়া উচিত। আগামী কয়েক বছরে এই ডিবেট বা বিতর্ক আরও বাড়বে। সিভিল সোসাইটি বা সুশীল সমাজ ইউনিফর্ম ট্রান্সপারেন্সি লয়ের দাবি করবে। তখন আরএসএস বা অন্য কেউ কী করবে? আরএসএস চাইলে পায়োনিয়ার বা পথপ্রদর্শক হতে পারে, ভলেন্টারি ডিসক্লোজার করতে পারে, পাবলিক অডিট করাতে পারে, মডেল ট্রান্সপারেন্সি আনতে পারে। এতে তাদের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে। ক্রিটিকদের বা সমালোচকদের মুখ বন্ধ হবে। আমার মতো লোকদের চুপ করানো যাবে নাকি তারা স্ট্যাটাস কুয়ো বা যা চলছে তাই গলায় রাখবে? কিন্তু তাতেও প্রশ্ন থেকে যাবে। আমরা প্রশ্ন করতেই থাকব। আর শেষ কথা, এই রিপোর্ট কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, এটা সিস্টেমিক অ্যাকাউন্টেবিলিটি বা কাঠামোগত জবাবদিহিতার কথা বলে। ডেমোক্রেসিকে এটা খুব জরুরি। আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চান যে আমি একইভাবে ওয়াকফ বোর্ডের প্রপার্টি বা চার্চ ফান্ডিং নিয়েও এমন ফ্যাক্ট বেসড বা তথ্যভিত্তিক অ্যানালিসিস করি, তাহলে অবশ্যই জানান। আমি সেটাও করব। কেন? কারণ না হলে কিছু লোক বলবে শুধু আরএসএসের পেছনে লেগেছি, ওদের ব্যাপারে কেন বলছি না। আমি ওদের ব্যাপারেও বলে দেব, আমার কোনো প্রবলেম নেই। কারণ অ্যাকাউন্টেবিলিটির দাবি সবার জন্য সমান হওয়া উচিত। আমি আগেই বলেছি, এই মুহূর্তে দাবিটা সবার জন্য সমান নয়। আপাতত আমাকে অনুমতি দিন, কাল আবার কোনো নতুন গল্পের সাথে, নতুন কোনো তথ্যের সাথে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, খুব ভালো থাকবেন আর প্রশ্ন করতে থাকবেন।